চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, তাই তো ও চোখে চোখ পড়েছে যখনই। না, আর বেশি বলতে চাই না, বাকিটা আমরা শুনবো এবং জানবো একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে। সুতরাং যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন চোখ নিয়ে ধারাবাহিক এই আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য চিকিৎসা বা প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি। সে নিয়মেই আজও আমরা কথা বলবো চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, আসলে অনেকগুলো সমস্যা কিন্তু এই চোখের রেটিনাকে কেন্দ্র করে রয়েছে। নিশ্চয়ই সেই বিষয়গুলোর আমরা খুঁটিনাটি নিয়ে আজকে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে চোখের রেটিনা কি আসলে? আসলে রেটিনাটা আমাদের চোখের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা এটাকে বলে থাকি আলোক সংবেদী অংশ। তো আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি দর্শকদের জন্য। নিশ্চয়ই। যেমন এটি চোখের একটি ক্রস সেকশন আমরা দেখিয়েছি। তো এই ক্রস সেকশনে বিভিন্ন অংশগুলো আছে, চোখেরও বিভিন্ন ভাগ আছে। আমাদের শরীরের যেমন হাত পায়ের বিভিন্ন অংশ আছে, চোখেরও ভাগ আছে। তো সামনে থেকে চোখের কর্নিয়া বা মণি, এরপরে চোখের পিছনে যে এর কর্নিয়ার পিছনে লেন্স, এর পিছনে আমরা বলি ভিট্রিয়াস ক্যাভিটি, এবং সবচেয়ে পিছনে আমরা যে পিঙ্ক বা রেডিশ কালার জায়গাটা দেখছি এটা হচ্ছে মূলত আমরা বলি রেটিনা। তো এটার একটা ছবি দিয়েছি নর্মাল রেটিনার, এটাকে আরো বড় করে। তো রেটিনাটা অ্যাকচুয়ালি চোখের, আমরা এটাকে বাংলায় বলি পর্দা। তো এই জায়গাটা যেটা হয়, যেমন প্রথম ছবিতে আমরা দেখেছি যে বাহির থেকে কিন্তু আলোটা প্রবেশ করে বিভিন্ন অংশ পার হয়ে তারপর রেটিনাতে যে এখানে ইমেজটা তৈরি করে, এবং এই ইমেজটা রেটিনাতে যে নার্ভ থাকে আমরা দেখিয়েছি এখানে অপটিক নার্ভ, এই নার্ভটার মাধ্যমে তখন সিগন্যালটাকে আমাদের ব্রেনে পৌঁছায়। তো যার কারণে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটি আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করে এবং আমরা যা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে তৈরি করতে সাহায্য করে। নিশ্চয়ই, আমরা ছবির মাধ্যমে আসলে দেখছিলাম। সেক্ষেত্রে আসলে চোখের রেটিনায় সাধারণত কি কি রোগ হয়ে থাকে? চোখের রেটিনার আমরা আগে যে ছবিটা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা রেটিনার বিভিন্ন জায়গায় যে রক্তনালীর মতো কিছু জায়গা দেখেছিলাম। তো এই রক্তনালীগুলোতেই বিভিন্ন পরিবর্তন হয় বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন অবস্থা অনুসারে। তো আমি এটাও একটু ছবি দিয়ে বোঝাতে চাই। জি, যেমন আমি প্রথমে একটি ছবি দিয়েছি, লেখা আছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়, বিভিন্ন রক্তনালীতে পরিবর্তনের কারণে তাদের এখানে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ইভেন এখানে আছে হাইপার টেনশন, যে ব্লাড প্রেশার মাপা হচ্ছে। তো ব্লাড প্রেশারে ওঠানামার কারণেও কিন্তু মানুষের শরীরে যে চেঞ্জগুলো হয় সেটা রেটিনাতে এফেক্ট করতে পারে। পরবর্তী একটি ছবি আছে ট্রমা বা একটা আঘাতের চিহ্ন বা মানে ছবি। এই আঘাতের কারণেও চোখের রেটিনাতে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে, এবং এই আঘাতজনিত কারণে চোখের ভিতরে রক্তক্ষরণ বা আরও অন্যান্য বেশ কিছু পরিবর্তন বা রেটিনা ছেড়ে যাওয়ার মতো কিছু বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। পরবর্তীতে আছে আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস বলতে আমরা বোঝাই আর মূলত যে মানুষের শরীরে বিভিন্ন প্রদাহজনিত কিছু অসুবিধা থাকে। তো এই প্রদাহজনিত অসুবিধাগুলা দেখা যায় যে চোখে কিছু পরিবর্তন আনে, যার কারণে রেটিনাতে সেই পরিবর্তনগুলো অসুবিধা তৈরি করে। তখন দেখা যায় মানুষের দেখার দৃষ্টিশক্তি কমে যায়। আরেকটু ছবি আছে, পাশাপাশি দুটি ছবি, একটি আমি লিখেছি এজিং, আরেকটি দিয়েছি প্রিম্যাচিউর বেবি। অ্যাকচুয়ালি বয়সজনিত কারণেও কিন্তু রেটিনাতে বেশ কিছু পরিবর্তন হয়। তো এই পরিবর্তনগুলোর কারণে মানুষের দৃষ্টিশক্তি তখন কম হতে পারে। আরেকটি দেখিয়েছি প্রিম্যাচিউর বেবি, মানে অনেক অপরিপক্ক বাচ্চারা অনেক সময় জন্মগ্রহণ করে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় রেটিনাটা স্বাভাবিকভাবে এটা তৈরি হতে পারে না, বা এখানে রক্তনালীর কিছু পরিবর্তন ঘটে, যার কারণে ওই সময় দেখা যায় যে চোখের ভিতরে রেটিনাতে পরিবর্তন হয়ে পরবর্তীতে এই বাচ্চাদের দেখার দৃষ্টিশক্তি কমে যায়। তো এই বিভিন্ন কারণের জন্য বিভিন্ন ধরনের রোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে রেটিনাতে। নিশ্চয়ই, আপনি ছবির মাধ্যমে আসলে দেখাচ্ছিলেন যে ডায়াবেটিস জনিত সমস্যা হয়ে থাকছে, আমরা চিত্রের মাধ্যমে দেখছিলাম। সেক্ষেত্রে ডায়াবেটিস জনিত চোখের রেটিনার সমস্যাগুলো আসলে কি কি হয়ে থাকে? আসলে ডায়াবেটিস রোগটাই ব্লাড সুগার যখন ওঠানামা করে এবং এটা যদি আনকন্ট্রোলড হয় অনেক দিন যাবত, বা একটা মানুষ অনেক দিন যাবত ভুগছেন, তখন দেখা যায় ডায়াবেটিস রোগটা বিভিন্ন ধরনের অসুবিধা কিন্তু তৈরি করতে পারে শরীরে। তো এই অসুবিধাগুলোর মধ্যে চোখের যে বড় ধরনের অসুবিধাগুলো তৈরি করে সেটা আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বা আমরা বলে থাকি যে রেটিনাতে রক্তক্ষরণ ডায়াবেটিসের কারণে। তো আমি এটাও একটু ছবি দিয়ে বলতে চাই দর্শকদের বোঝার জন্য। জি, যেমন এখানে একটি ছবি দিয়েছি, এখানে লেখা আছে এনপিডিআর। আমরা এটাকে বলে থাকি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অথবা আমরা
কোনো কোনো কন্ডিশন আমরা আবার ভাগ অনুসারে বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। পাশাপাশি আরো দুটি ছবি আছে, একটা লেখা আছে সিএসএমই বা আমরা বলি ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, আরেকটি ছবি আছে আমরা এটাকে বলি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো আমি একটু ছবিগুলো নিয়ে বলতে চাই। যেমন প্রথম ছবিটিতে দেখিয়েছি এই যে রেটিনার এই যে রক্তনালীগুলোর আশেপাশে বিভিন্ন ধরনের রক্তক্ষরণগুলো তৈরি হয়েছে। তো অ্যাকচুয়ালি এই ডায়াবেটিস জনিত কারণে পরিবর্তনের কারণে দেখা যায় যে স্বাভাবিক যে রক্তনালীগুলো এগুলোটা পরিবর্তিত হয়ে এমন কিছু কন্ডিশন তৈরি হয় যখন সেখানে ভঙ্গুর বা ফ্র্যাজাইল কিছু নতুন নতুন রক্তনালী তৈরি হয় যেগুলো আগে কখনো ছিল না, এবং সেখান থেকে তখন এই ধরনের কিছু নতুন নতুন এই ভঙ্গুর রক্তনালীগুলা রক্ত ছড়িয়ে দিতে পারে। তখন দেখা যায় রেটিনাটা যেহেতু স্বাভাবিকভাবে রক্ত থাকে না, এই ধরনের মানে অ্যাবনর্মাল কোনো রক্তক্ষরণ থাকে না, তখন দেখা যায় যে এই পরিবর্তনে রক্তক্ষরণের ফলে মানুষের দেখার দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আবার পাশে যে ছবিটি দিয়েছি এটা আমরা বলি ওসিটি ম্যাকুলা বা আমরা বলে থাকি যে অকুলার কোহেরেন্স টমোগ্রাফি বলি। তো এই জায়গাটাতে রেটিনার বিভিন্ন লেয়ার দেখা যায়। তো এই ডায়াবেটিস জনিত রক্তক্ষরণের সাথে এখানেও দেখা যায় যে কিছু পানি জমার কিছু অসুবিধা তৈরি হয় যেটা চোখের রেটিনার ম্যাকুলাতে হয়ে থাকে। এবং আরেকটি ছবি লাস্টে দিয়েছি আমরা, যে এখানে আমরা বলছি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো এখানে যখন ডায়াবেটিসের পরিবর্তনটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিছু টান তৈরি হয়, আমরা এটাকে বলে থাকি ট্র্যাকশনাল আরডি বা ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট। মানে ভিতরে যে পরিবর্তনগুলো হয়েছে ওটা দেখা যায় যে চোখের জেলি জাতীয় পদার্থ ভিট্রিয়াস এবং রেটিনার মধ্যে একটা ট্র্যাকশন তৈরি করে এটাকে তুলে আনতে পারে, তখন দেখা যায় যে দেখার দৃষ্টিশক্তি অনেকাংশে কমে যায়। তো এরকম বিভিন্ন স্টেজিং আছে যেটার ফলে দেখা যায় যে কন্ডিশনগুলো খারাপ হলে রোগীদের দৃষ্টিশক্তিটা অনেকটা বেশ খানিকটা কমে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে যে চিকিৎসাগুলো আছে এগুলো নিলে কিন্তু রোগীরা ভালো থাকতে পারেন। এবং এই জটিলতাগুলো যদি চিকিৎসা না করে তখন আরও জটিলতা বেড়ে গেলে পরবর্তীতে এই দৃষ্টিশক্তি ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। নিশ্চয়ই অনেকগুলো বিষয়ের কথা বললেন, সেগুলো কি আসলে সব সময়ের পরিক্রমার ফলে ঘটে? আসলে সময়ের বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ আছেন যে খুব অল্প কিছুদিনের মধ্যেই তারা খারাপ অবস্থানে আমাদের কাছে কাছে আসেন। আবার কেউ আছেন যে অনেক দিন ধরে ডায়াবেটিস আছে তারপরেও তারা অনেক খারাপ অবস্থায় আসেননি। বিষয়টা হচ্ছে সময় বিষয়টা যেমন জরুরি, একই সাথে রোগী কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন এটা খুব বড় একটা ব্যাপার। কারণ তার লাইফস্টাইল, তার সাথে তার অন্যান্য কোমরবিডিটি, এই জিনিসগুলো যদি রেগুলার নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে দেখা যায় খুব সহজে বড় ধরনের কোনো পরিবর্তন আসাটা সম্ভব হয় না। কিন্তু যদি এই জিনিসগুলো ব্যতিক্রম হয়ে যায় তখন দেখা যায় যে এটা অনেক শর্ট ডিউরেশনেও কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা তৈরি করে ফেলতে পারে। জি, আমরা ডায়াবেটিস জনিত আসলে যে রেটিনার রোগগুলো নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে সময়ের একটি ব্যাপার নিশ্চয়ই রয়েছে, সাথে আসলে একেবারে শুরুর দিকে লক্ষণ উপসর্গ আসলে কিভাবে প্রকাশ পায়, একজন রোগী আসলে কিভাবে বুঝবেন যে তিনি আসলে ডায়াবেটিস জনিত চোখের রেটিনার সমস্যায় ভুগছেন? আসলে ডায়াবেটিসটা তো আমরা এটাকে বলি সিস্টেমিক ডিজিজ। তো এই সিস্টেমিক ডিজিজটা শরীরের বিভিন্ন জায়গায় যে পরিবর্তন করছে, কতটুকু করছে এটা কিন্তু আমরা নিজেরা কোনো দেখার সরাসরি সুযোগ নেই। আমরা যখন অসুবিধা হয় তখন কিন্তু আমরা তখন শারীরিক অসুবিধার কারণে ডক্টরের কাছে গেলে তখন ওনারা আমাদেরকে প্রয়োজন অনুসারে পরীক্ষা দিয়ে পরিস্থিতিটা আমাদেরকে ব্যাখ্যা করেন বা বলেন আমাদের রোগীদের জন্য। তো এখন ব্যাপার হচ্ছে আমাদের চোখের ভিতরে যে পরিবর্তনগুলো হয় এটাও কিন্তু আসলে প্রাথমিকভাবে হঠাৎ করে সবসময় যে মানুষ দেখতে পারবে বুঝতে পারবে এরকম বিষয় নেই। তারপরও কিছু বিষয় আছে যেটা খুব কমনলি রোগীরা আমাদের কাছে এসে শেয়ার করে। আমি একটু ছবির মাধ্যমে দেখাতে চাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এটা একটা ছবি দিয়েছি, এটা লেখা আছে ফ্লোয়েটার্স। তো এই জিনিসটা হয় কি যে দেখা যায় যে চোখের মধ্যে ভিট্রিয়াস নামে একটা জেলির জাতীয় পদার্থ থাকে, তো যেটা জাস্ট রেটিনার সামনে থাকে এবং লেন্সের পিছনে মধ্যবর্তী জায়গাটাতে, যার কারণে চোখটা গোল থাকে। তো এই ভিট্রিয়াস জাতীয় যে পদার্থটা এই জায়গাটায় দেখা যায় যে ডায়াবেটিস জনিত কারণে কিছু পরিবর্তন হলে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে দোদুল্যমান অবস্থায় বিভিন্ন দিকে এটা মুভমেন্ট করে। তো তখন এটাকে ফ্লোয়েটার্সের মতো মনে হয়, কোনো কিছু একটা দানার মতো, বা রোগীরা আমাদেরকে বলেন যে মশা মাছির মতো লাগে, উড়ে যায়, তো এরকম কিছু দানা দানা পরিবর্তন হতে পারে। আরেকটা ছবি দিয়েছি ব্লাড ভিশন। তো এই জিনিসটা কেন দেখালাম যে আসলে রোগীরা যখন নিয়মিত চেক আপ করেন না, জানেন না, বোঝেন না, খুব হঠাৎ করে খুব বেশি খারাপ হলে যখন একদমই দৃষ্টি কমে যাচ্ছে, একদমই হঠাৎ করে উনি দেখতে পাচ্ছেন না বা বেশ ঝাপসা দেখছেন, তখন দেখা যায় যে আমাদের শরণাপন্ন হন। তো এই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে প্রাথমিক কন্ডিশনগুলো যদি এরকম মনে হয় যে আমি একটু খারাপ দেখছি, একটু খারাপ, অনেক বেশি এখনো হয়নি, সেই ক্ষেত্রে যারা ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ভালো। কারণ আলাদাভাবে যে বিশেষ কোনো উপসর্গ তৈরি করে এরকম না, যদি এটা হঠাৎ করে বেশি খারাপ হয় তাহলে তো অনেকখানি অসুবিধা তৈরি করতেই পারে। আর যদি প্রাথমিক কিছু কন্ডিশনে থাকে তখন দেখা যায় সেগুলো আমরা দেখার পরে প্রয়োজনীয় চিকিৎসাগুলো দিলে রোগীরা কিন্তু ভালো থাকতে পারেন। উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণেও চোখের রেটিনায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, সেই সমস্যাগুলো মূলত কি কি?
আসলে উচ্চ রক্তচাপ বা আমরা বলি হাইপারটেনশন, হ্যাঁ, তো এই ডায়াবেটিস যেমন খুব কমন একটা ব্যাপার, যেটাকে একেবারে হাইপারটেনশনও কমন, সাধারণ মানুষজন আসলে প্রেসার বলে জানে। ব্লাড প্রেশার হিসেবে জানে। এবং সবাই যে কোনো প্রেশার বললেই আগে সবাই কিন্তু কমনলি বোঝে যে আমার শারীরিক যে ব্লাড প্রেশার এটা কেমন। তো এই ব্লাড প্রেশারটাও এটাও তো সিস্টেমিক ডিজিজ, তো এটাও কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন ঘটাতে পারে। তার মধ্যে চোখে বিভিন্ন পরিবর্তন ঘটায়। আমি একটু ছবি দিয়ে দেখাতে চাই যেগুলো খুব কমনলি হয়ে থাকে। যেমন এখানে প্রথমে একটি ছবি দিয়েছি, আমরা এটাকে লিখেছি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা বিআরভিও। এরপরে দিয়েছি আরেকটি যে সিআরভিও, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, এটা আরেকটি ওসিটির ছবি। অ্যাকচুয়ালি আমি একটু এক্সপ্লেইন করতে চাই যে এখানে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন যখন বলছি তখন এটা রেটিনার কিন্তু পুরো জায়গাটা কখনো ইনভলভ করে না, হয়তো নির্দিষ্ট একটা সেক্টর ওরা ইনভলভ করে, ওই জায়গাটা নতুন করে কিছু রক্তনালী তৈরি হয়ে রক্তক্ষরণ হয়ে যায়। আর একই সাথে আরেকটা যেটি দেখিয়েছে এখানে কিন্তু পুরো রেটিনাটা জুড়েই রক্তক্ষরণটা আছে। তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল রেটিনাল ভেইন যখন এখানে অক্লুশন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পুরো রেটিনার চারিদিকেই এই ধরনের কিছু এমন কন্ডিশন তৈরি হয়, আমরা বলি ইসকেমিক কন্ডিশন, আমরা বলি রক্তক্ষরণের জন্য প্রয়োজনীয় যে ধরনের অসুবিধাগুলো তৈরি হতে পারে সেইগুলো বেশি পরিমাণে তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর একই সাথে এই অসুবিধাগুলোর কারণেই এই ম্যাকুলাতে, রেটিনার মধ্যবর্তী একটি সেন্ট্রাল জায়গা যেটা মূলত আলোকে গ্রহণ করে, এই জায়গাটায় দেখা যায় যে পানি জমার কিছু পরিবর্তন চলে আসে। তো এরকম হাইপারটেনশনের কারণেই এই পরিবর্তনগুলো হচ্ছে রেটিনাতে। একই সাথে রেটিনার সামনে আমি ছবি দিইনি, তবুও জানাচ্ছি দর্শকদের জন্য যে আমরা বলি ভিট্রিয়াস হিমোরেজ, বা আমরা বলি যে রেটিনা এবং লেন্সের মধ্যবর্তী জায়গায় রক্তক্ষরণ, যেখানে জেলি জাতীয় একটা পদার্থ থাকে আমরা বলি ভিট্রিয়াস, এই জায়গাটাতে রক্তক্ষরণ ছড়িয়ে হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। আদারওয়াইজ আমি আরো কিছু কথা বলতে চাই যে এই অসুবিধাগুলো ছাড়াও যখন এগুলা মানুষ হয়তো বুঝতে পারছে না বা মানুষ হয়তো চিকিৎসা করছে না, ডিলে করছে, তখন দেখা যায় সেখানে ট্র্যাকশন তৈরি হয়, নতুন কিছু মেমব্রেন তৈরি হয়, যার কারণে অনেক সময় সেখানে রেটিনাটা টান পড়ে উঠে আসতে পারে। তো জটিলতা কিন্তু বাড়তে পারে যত দেরি করবে, যত উনি ইগনোর করবেন, যত উনি আনকন্ট্রোলড অবস্থায় চলাচল করবেন। সেক্ষেত্রে এই অসুবিধাগুলো হলে আগেই চিকিৎসা নিলে রোগীরা ভালো থাকতে পারেন। নিশ্চয়ই। উচ্চ রক্তচাপজনিত জটিলতার ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই। দর্শক, চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে আলাপ হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিবের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আমরা ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় চোখের রেটিনার রোগ ও প্রয়োজনীয় পরামর্শ। বিষয়টি নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের রেটিনা বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে কিন্তু আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে উচ্চ রক্তচাপজনিত জটিলতার ক্ষেত্রে আসলে চোখের রেটিনায় কি কি সমস্যা হয়ে থাকছে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো যখন হচ্ছে বা রোগগুলো যখন হচ্ছে পরবর্তীতে আসলে এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ভালো প্রশ্ন করেছেন। রোগীদের জন্য খুব, যারা দর্শক আছেন জানাটা খুব জরুরি। তো আমরা আসলে যে আগে যে অসুবিধাগুলো দেখালাম বা বললাম, এগুলো আসলে হয় কি এমন একটা কন্ডিশন যেটা মানুষ সরাসরি কখনো বুঝতে পারে না বা সরাসরি হঠাৎ করে নিজেরটা নিজে দেখতে পারে না, বা বাইরের জন্য কিন্তু দেখতে পারছে না, কারণ এগুলো ভিতরের কন্ডিশন, চোখের ভিতরের কন্ডিশন। তো সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে রোগীরা যখন আমাদের কাছে আসেন আমরা কিন্তু তাদের প্রয়োজনীয় শারীরিক যে পরীক্ষা লাগে বা চোখের দিক থেকে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন এগুলো দেখে তারপর আমরা একটা পরামর্শ দিই। তো খুব কমনলি আমরা প্রাথমিকভাবে এই ধরনের অসুবিধাগুলো হলে আমাদের ইনজেকশনের ব্যবস্থা আছে, যেটা আমরা বলি যে ইন্ট্রাভিট্রাল ইনজেকশন, যেটা আমি আগেও বলেছিলাম। এটার মাধ্যমে নতুন রক্তনালীর তৈরি হওয়ার প্রবণতা কমে যায় বা পানিটা কমে যায়, যেখানে রেটিনাতে পানি জমে বা ম্যাকুলাতে। একই সাথে প্রয়োজনে এই রক্তক্ষরণগুলোকে বন্ধ করার জন্য বা নতুন করে যাতে রক্তনালীগুলো আবার কোনো অসুবিধা তৈরি করতে না পারে, এই জন্য আমরা জায়গা অনুসারে যদি দেখি একটা জায়গায়, সেখানে আমরা সেক্টরাল লেজার করি। যদি দেখি টোটাল রেটিনাটা কাভার করেছে পুরো জায়গাটাই, তখন আমরা পিআরপি করি বা আমরা বলি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন লেজার। তো এই ধরনের ব্যবস্থাগুলো প্রাথমিকভাবে দেওয়ার সুযোগ আছে। একই সাথে যদি দেখি যে না আরও অসুবিধা হচ্ছে বা এমন কিছু কন্ডিশন যেখানে রেটিনার টান তৈরি হতে পারে বা অলরেডি তৈরি হয়ে গেছে এবং খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এটাকে ভিট্রেক্টমি অপারেশনের মাধ্যমে এই জিনিসগুলো সমাধানে যাওয়ার চেষ্টা করতে পারি। এবং এই অপারেশন বা অপারেশন বাদে অন্যান্য যে চিকিৎসাগুলো, এগুলো কিন্তু রোগীরা নিলে যথেষ্ট পরিমাণ দৃষ্টিশক্তির ভালো থাকার সম্ভাবনা থাকে, আরও অবনতি আর হতে পারে না।
নিশ্চয়ই। চোখের রেটিনা ছিঁড়ে যাওয়া বা রেটিনাল ডিটাচমেন্ট সেটি বলতে আসলে কি বোঝায়, একেবারে রোগীরা যাতে বুঝতে পারে এমনভাবে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে রেটিনাল ডিটাচমেন্ট বা চোখের রেটিনা বা চোখের পর্দা ছিঁড়ে যাওয়া, এটাও আমাদের খুব আশেপাশে অনেক মানুষের কাছে আমরা শুনি যে রেটিনায় সমস্যা হয়েছে, ছিঁড়ে গেছে। তো আমি একটু ছবি দিয়ে বলতে চাচ্ছি। আমরা নর্মাল রেটিনার ছবি প্রথমেই দেখেছিলাম, তো এই যে এখন যে ছবিটা দেখছি যে মনে হচ্ছে যেন রেটিনা ফুলে উঠে এসেছে, দুটো ছবিতে দেখা যাচ্ছে। আবার এখানে পাশে একটি ছবিতে আমরা দেখিয়েছি টেয়ার বা ছিঁড়ে যাওয়া, আর একটি দেখিয়েছি রেটিনাল ডিটাচমেন্ট। তো রেটিনায় যখন কোনো ছিদ্র থাকে বা এরকম কোনো ব্যাপার থাকে, সেখান থেকে ওই ছিদ্রটা বড় হলেও রেটিনা ছিঁড়তে পারে। আর এছাড়াও যদি এমন হয় হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো খুব বড় ধরনের আঘাত লেগেছে, চোখে হোক বা ব্রেনে হোক বা মাথায় হোক সরাসরি, তখনও কিন্তু রেটিনা ছিঁড়তে পারে। এছাড়াও আমরা মায়োপিক যারা ওই যে বেশি পাওয়ারের চশমা ব্যবহার করেন, আমরা বলি হাই মায়োপিক, প্যাথোলজিক্যাল মায়োপিক, তাদের ক্ষেত্রে রেটিনাতে কিছু অসুবিধা হয়। তখন দেখা যায় যে রেটিনা থিন বা দুর্বল হলে রেটিনাটা ছিঁড়ে আসতে পারে কোনো কারণে। তো এই অসুবিধাগুলো আসলে যে রেটিনাটা যখন ছিঁড়ে আসে, এটার অ্যানাটমিক্যাল স্টেজে, যেটা আমরা বলি যে অ্যানাটমিক্যাল যে কন্ডিশনে থাকার কথা, ওই কন্ডিশনটাতে তখন না থেকে এটা স্বাভাবিক অবস্থা থেকে উঠে চলে আসে। তখন আমরা এটাকে বলি যে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনাটা ছিঁড়ে যাওয়া। সেক্ষেত্রে আসলে এই যে রেটিনাল ডিটাচমেন্ট বা রেটিনা ছিঁড়ে যাচ্ছে, এটি তো আসলে একেবারে স্বাভাবিকভাবে যদি আমরা বলতে চাই, দর্শকরা কিভাবে বুঝবেন, কি কি লক্ষণ উপসর্গ থাকবে এর? আচ্ছা, আসলে রেটিনাটা যে ছিঁড়ে যাচ্ছে বা হঠাৎ করে ছিঁড়ে গেছে, এটা দর্শকরা যেটা আমাদের কাছে বলেন, মানে বিশেষ করে পেশেন্টরা যখন আসেন, তারা কিন্তু বলেন যে আমি গতকালকেও ভালো ছিলাম, আজকে থেকে হঠাৎ করে আমি দেখছি না, বা এখন যা দেখছি সবকিছুই ঝাপসা দেখছি, কোনো কিছুই আমার ক্লিয়ার দেখার সুযোগ নেই। তো আসলে এটা প্রাথমিক এরকম বড় ধরনের কোনো উপসর্গ নাই। তারপরেও যেটা খুব কমনলি কিছু হালকা উপসর্গ আছে, যেটা আমরা রোগীদেরকে জানাতে চাই যে আপনারা এই ধরনের কন্ডিশন হলে আপনারা একটু আমাদের শরণাপন্ন হবেন, রেটিনাটা চেক আপ করবেন। সেক্ষেত্রে একটু আমি ছবি দিয়ে বলবো। একটা ছবি দিয়েছি ফ্লোয়েটার্স। তো রেটিনাতে হয় কি, যখন কোনো ধরনের কোনো পরিবর্তন হয়, যে রেটিনা ছিঁড়ে আসতে চাচ্ছে, তখন দেখা যায় যে রেটিনার সামনে এই জেলি জাতীয় যে ভিট্রিয়াস নামক পদার্থ, এখানে কিছু পরিবর্তন হয়ে তখন এটা দানার মতো জিনিসের মতো তারা অনেক সময় বুঝতে পারেন। তো এখানে যে ছিঁড়ে গেছে এইটা না, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে কিনা এটা একটা ব্যাপার, যেটা আমরা তখন চেক আপ করে দেখতে পারি। আর আরেকটি ছবি দিয়েছি, এটা হচ্ছে ফ্ল্যাশিং। তো অ্যাকচুয়ালি ফ্ল্যাশিং বলতে আমরা রোগীদেরকে বলি যে বোঝানোর জন্য বলি যে আলোর ঝলকানি। হ্যাঁ, ওই যে ক্যামেরার যেমন লেন্স, আমরা যখন ছবি তুলি, ফ্ল্যাশ দিলে যেমন একটা ফ্ল্যাশিং হয়, বা বিদ্যুৎ চমকালে দেখবেন একটা ফ্ল্যাশিং হয়। তো হঠাৎ এরকম আলোর ঝলকানি দেখাটা, এটা একটা কিন্তু লক্ষণ। কিন্তু আসলে ছিঁড়ে গেছে এটা না, এগুলো প্রাথমিক কিছু কন্ডিশন। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে চেক আপ করে তখন আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ হলে একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। অনেকগুলো বিষয় শুনছিলাম, রোগ নির্ণয়ের বিষয় শুনছিলাম, চিকিৎসা পদ্ধতির কথা শুনছিলাম। ঢাকা আই কেয়ার হসপিটালে এই সকল ধরনের ব্যবস্থাপনার আসলে সুযোগ সুবিধা কেমন রয়েছে? কারণ অনেক ক্ষেত্রেই রোগীরা কিন্তু আমাদের কাছে জানতে চান। আসলে ঢাকা আই কেয়ার হাসপাতালে আমাদের চোখে এখন যে বিভিন্ন সাব স্পেশালিটি অনুসারে যে বিশেষ ভাগ অনুসারে যে চিকিৎসার যে দেওয়ার যে সুযোগগুলো সারা বিশ্বে তৈরি হয়েছে, আমাদের ঢাকা আই কেয়ার হাসপাতালেও কিন্তু এই ব্যবস্থাগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে। যেমন আমি একটু ছবি দিয়ে বলতে চাই, এখানে যে ছবিগুলো দেখছেন সবগুলো বিভিন্ন মডার্ন কিছু টেকনোলজিস, যেটা আমরা রেটিনার বিভিন্ন অসুবিধাগুলোকে আমরা ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করি। যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি আছে, বি স্ক্যান আছে, এটা রেটিনার ছবি তৈরি করে। কালার ফান্ডাস ফটোগ্রাফিটা, বি স্ক্যানটা চোখের ভিতরে, এটা আল্ট্রাসোনোগ্রাফির মতো জায়গাটা ছবি নিয়ে আসে আর কি। আর এটা হচ্ছে ওসিটি মেশিন, যেটার মাধ্যমে আমরা রেটিনা লেয়ার বাই লেয়ার আমরা পরীক্ষাগুলো করে দেখি যে কোন লেয়ারে কোন ধরনের পরিবর্তন আছে। আর একটা ছবি আছে এফএফএ, যেটার মাধ্যমে একটা ফ্লোরোসেন্ট ডাই দিই, আমরা বলি ফান্ডাস ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। এটার মাধ্যমে আমরা দেখি যে কোন কোন ভেসেল বা কোন কোন জায়গায় লিকগুলা অসুবিধা তৈরি করতে পারে। হ্যাঁ, তো এরকম যে মানে যে টেকনোলজিসগুলো আছে, এগুলো কিন্তু সব কিছু অ্যাভেলেবেল, যেগুলোর মাধ্যমে আমরা ইভালুয়েশন করতে পারি। আর একটু ছবি দেখাতে চাই, যেমন এখানে কনস্টেলেশন ভিশন সিস্টেমের আমরা একটা ছবি দিয়েছি। এটা ইউএস এর তৈরি, এটা আমরা ভিট্রিও সার্জারির জন্য খুব কমনলি ইউজ করে থাকি এবং খুব আধুনিক একটি মেশিন। এবং সাথে এখানে আছে যেটা যে অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপ, যেটা আমরা বলি লুমেরাস 700 কার্ডিস, খুবই উন্নত মানের মাইক্রোস্কোপ। এবং এই সব কিছুর কম্বিনেশন মিলে একজন রেটিনার রোগী, বিশেষ করে সেটা যে ধরনের অসুবিধাই হোক, যে কারণের জন্যই হোক, তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, আধুনিকতার সব ধরনের ব্যবস্থা আমাদের ঢাকা আই কেয়ার অ্যাভেলেবেল আছে। নিশ্চয়ই আপনার কথার মাধ্যমে আসলে রোগীদের যে আস্থা ঢাকা আই কেয়ারের উপর, সেটি নিশ্চয়ই আরো অনেক বেশি সুদৃঢ় হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। জি দর্শক, চোখের রেটিনা আসলে আমাদের দৃষ্টিশক্তির জন্য ঠিক কতটা ভূমিকা রাখে, কিংবা রেটিনার সমস্যার কারণে আমরা কি ধরনের সব সমস্যায় আক্রান্ত হতে পারে, সেটি আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের এতক্ষণের আলোচনায়।
আমরা জানলাম দৃষ্টিশক্তি রক্ষা করতে সঠিক সময়ে চোখের রেটিনার সমস্যা নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ করা ভীষণ জরুরি। সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।